ওয়েলকাম সবাইকে। তো ডাব্লিউবিসিএস 2024 নিয়ে যেটা একটা খবর আসছে যে প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের কিন্তু সম্ভবত মার্চে হবে না। ঠিক আছে, ভালো কথা। তাহলে মার্চে যদি না হয় আমাদের পরীক্ষা মোটামুটিভাবে কিন্তু আমাদের ইলেকশনের পর হবে। মানে ধরে নাও তুমি এখন বর্তমানে কোথায় আছো, জানুয়ারি মাসে তুমি মোটামুটি আজকে 19 তারিখে রয়েছো। ওকে, আমাদের ফেব্রুয়ারির 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, 27 তারিখ পর্যন্ত মাধ্যমিক এইচএস পরীক্ষা হবে। সুতরাং ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কোনো চান্স নেই। মার্চের আমাদের ফার্স্ট উইক থেকে ভোটের নমিনেশন শুরু হয়ে যাচ্ছে, এপ্রিলে পুরো অ্যাসেম্বলি ইলেকশন রয়েছে। তাহলে মার্চ এপ্রিলে আমাদের কোনো চান্স নেই। এবার এপ্রিলের পর মে মাসে তোমার নতুন সরকার গঠন হ্যান ত্যান এসব হবে, এখানে কোনো চান্স নেই। তার মানে জুন অনওয়ার্ডস আমাদের কিন্তু পরীক্ষাটা হওয়ার চান্স রয়েছে। জুন জুলাই আগস্ট এই 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তার মানে তোমার কাছে তুমি যদি এখন থেকে টেনে নিয়ে জুন মাসের শেষ পর্যন্ত ধরো, তাহলে তোমার কাছে 200 দিন মতো টাইম কিন্তু রয়েছে। ওকে, তাহলে এই 200 দিন টাইমে কিন্তু শুধুমাত্র যে প্রিলিমসের পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নেবে এমন কিন্তু নয়। তোমাকে এখন যেটা করতে হবে তার সাথে সাথে মেইনসের যে আমাদের এমসিকিউ 4খানা পেপার রয়েছে, ঠিক আছে। পেপার 3 যেটা রয়েছে আমাদের, পেপার 3তে কি আছে, জেনারেল স্টাডিজ 1, তার মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি এই দুটো থাকে। 200 নম্বরে তোমাদের পরীক্ষা হয়, কোশ্চেন থাকে। এইখানে মিনিমাম টার্গেট তোমার থাকবে 140। মানে আমার এই 4টে এমসিকিউ পেপারে টার্গেট থাকবে, 4টে এমসিকিউ যে পেপার রয়েছে এই 4টে এমসিকিউ পেপারে টার্গেট থাকবে 550। এই টার্গেটটা তুমি এখন থেকে সেট করো, কারণ এখন তোমার হাতে কতদিন টাইম রয়েছে, 200 দিন টাইম রয়েছে। এবার এই 200 দিনের মধ্যে তুমি জিএসটাকে এমনভাবে রেডি করবে, দেখো ইন্ডিয়ান হিস্ট্রি এখানেও আছে, ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের প্রিলিমসেও আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি পেপার 3তেও আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি আমাদের প্রিলিমসেও আছে। সুতরাং এই একটা পড়া তুমি যদি করে নাও ভালো করে, তাহলে তোমার দুদিক দিয়ে হবে। মেন্সে তোমার 200 নম্বর কভারেজ হয়ে যাচ্ছে, আবার তোমার প্রিলিমিনারিতে তোমার হিস্ট্রিতে 25 নম্বর আছে, এনশিয়েন্ট মিডিয়েবল 25 এবং মডার্ন হচ্ছে তোমার 50 নম্বর, আর হচ্ছে তোমার জিওগ্রাফি 25 নম্বর, মানে 75, 275 নম্বরে তোমার এখানে কিন্তু পুরো প্রিপারেশন রেডি। ওকে, এবার দেখো 2 নম্বর পেপার জেনারেল স্টাডিজ 2তে কি আছে, জেনারেল স্টাডিজ 2তে আমাদের রয়েছে, বা পেপার 4এ কি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে তোমার এনভায়রনমেন্ট, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এখানেও তোমাকে 140 প্লাস, এবং এইখানে হচ্ছে গল্প। এইখানে অনেক স্টুডেন্টের কি হয়, এখানে 90 প্লাস বা 100 প্লাস পেতেও কিন্তু তাদের মাথা খারাপ হয়ে যায়, কারণ এই পেপারটা খুব ভোলাটাইল। এখানে দেখা যাবে কোনো বছর ফিজিক্সের কোশ্চেন বেশি দিয়ে দেয়, কোনো বছর কেমিস্ট্রি দিয়ে দেয় না। তো তোমাকে কি করতে হবে, এখানে 3-4টে জিনিস তোমাকে সেগ্রিগেট করতে হবে। মানে হচ্ছে তোমাকে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা 35 থেকে 40 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেটাকে তোমাকে টার্গেট করতে হবে এখন থেকে। তারপরে তুমি ধরে নাও 30-32 নম্বর আমার এখানে স্ট্যাটিক জিকে আছে, সেটাকে আমাকে রেডি করতে হবে। এনভায়রনমেন্ট, টেকনোলজি, এই পার্টগুলোকে আস্তে আস্তে এখন থেকে তুমি রেডি করতে থাকো। মানে তোমার কাছে যে 200 দিন রয়েছে, এই 200 দিনটা কিন্তু তুমি কিন্তু একদম হেরাই যেতে দেবে না। মানে শুধুমাত্র প্রিলিমসের জন্য ওই কয়েকটা বাজার চলতি ওই গাইড বই কিনে নিলাম, দিয়ে ওগুলোকে পড়তে শুরু করে দিলাম, ওটা কিন্তু প্রিলি পাস হলেও প্রিলির পরে কিন্তু মেন্স আছে, এবং মেন্সই তোমাকে চাকরি দেবে, এটা তুমি মনে রাখবে। আর সুতরাং এখন যেহেতু যেভাবে কাট অফ বাড়ছে, উইদাউট ইন্টারভিউতে 950 প্লাস তোমাকে কিন্তু মার্কস নিয়ে আসতে হবে যদি গ্রুপের তোমার টার্গেট থাকে। তার মানে তোমাকে এখানে 550 নম্বর এই 4টে পেপারে নিয়ে আসতে হবে, এমসিকিউর মধ্যে 550, আর কম বেশি 400 এই কম্পালসারি পেপার দুটোর মধ্যে আমি যদি 110 করে ধরি, 220 ধরি, বা 200 যদি আমি ধরি, তাহলে 750 বা 770 তোমাকে এই দুটোর মধ্যে নিয়ে আসতে হবে। যেটা তোমরা গ্রুপ সিডি যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা নট মোর দেন এনাফ, কারণ এর ওপরেও কিন্তু কাট অফ কিছু কিছু ক্ষেত্রে চলে যাচ্ছে। তো সুতরাং তোমাকে এখানে অনেক বেশি লেবার কিন্তু দিতে হবে। এরপর পেপার 5-এ চলে আসো, পেপার 5-এও তোমার এখানে 140 টার্গেট লাগাও, পেপার 6-এও তুমি 140 টার্গেট লাগাও। এবার দেখো, এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সারাদিনে যে তুমি পড়াশোনাটা করছো সেই পড়াশোনাটা, আর এইখানে কিন্তু তুমি ডাব্লিউবিসিএস এর সিলেবাস কিন্তু মাদার অফ অল সিলেবাস। তুমি যদি এই সিলেবাসটাকে ভালো করে কভার আপ করো, তোমার যে কোনো ছোটোখাটো, মানে এই যে নেক্সট তোমাদের আইডিও আসবে, মিসলেনিয়াস আসবে, ক্লার্কশিপ আসবে, তারপর এমবিআই আসবে, এনটিপিসি আসছে। এনটিপিসি ক্ষেত্রে তোমাকে রিজনিংটা, ম্যাথ রিজনিং যেরকম আমাদের ডাব্লিউবিসিএস আসে ওখানেও সেম আসে। শুধুমাত্র তোমাকে কি করতে হবে, একটু ব্রাশ আপ করতে হবে, আর প্রিভিয়াস ইয়ারটা একটু অ্যানালাইসিস করে নিতে হবে, আর ভালো করে তোমাকে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এখন থেকে, ঠিক আছে। আর ডেলি রুটিন কীরকম হবে, 200 দিনের ডেলি রুটিন একটা তুমি বানিয়ে নাও। মর্নিংয়ে তুমি 4 ঘন্টা একটা স্লট লাগাও, এই প্রথম স্লটটা তোমার থাকবে একদম সেলফ স্টাডি, কোর সেলফ স্টাডি। দেখা গেলে তুমি পেপার 5-এর ইন্ডিয়ান ইকোনমিক্স তুমি পড়ছো, ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমিক্স তুমি ব্যাঙ্কিং সিস্টেমটা পড়ছো। তো সুতরাং তুমি যেদিন জিএস পড়বে 2 থেকে 3 ঘন্টা ব্যাঙ্কিং সিস্টেমটা পড়ে নাও, তার সঙ্গে তার পিআইকিউ যতগুলো এসছে পেপার 5-এ সেটা তুমি রিভিশন করে নাও। তার সাথে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স 1 মাস করে প্রতিদিন করতে থাকো, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কবে থেকে পড়বে, মোটামুটি তুমি ধরে নাও আমাদের পরীক্ষা যদি এই ইয়ারে মিডিল করে হয়, তাহলে তুমি জানুয়ারি
2025 থেকে পড়ো, এর বেশি পিছানোর দরকার নেই, কারণ 2024-এ পড়ার মুখে বললে তো এখন 2023 থেকেও খুব ভালো, কিন্তু নেক্সট টু ইম্পসিবল, কারণ এত ইম্পর্টেন্স ইভেন্টস থাকে যেগুলো তোমার মনে রাখা সত্যিই নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়, কিন্তু তোমাকে লাস্ট 1-1.5 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। সুতরাং জানুয়ারি 2025 থেকে যদি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি রেডি করতে থাকো, মোর দেন এনাফ। এবার তুমি মান্থ ওয়াইজ একটা করে তুমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেডি করলে, যেটা আমাদের ফার্স্ট স্লটে হলো। সেকেন্ড স্লট আফটারনুন সেশন রয়েছে 3 ঘন্টা, মোটামুটি 3-4 ঘন্টা, এখানেও বার করার চেষ্টা করো। কম্পালসারি বাংলা ইংলিশে যেহেতু আমাদের একটা টার্গেট থাকে যে আমরা এখন থেকে একটু প্রিপারেশনটা নেব, তো সুতরাং ডেলি একটা করে, একদিন একটা প্রেসি করলে, একদিন একটা সারমর্ম করলে, বা তোমার বোধ পরীক্ষণ করলে, সারমর্ম তো না, বোধ পরীক্ষণ করলে, তারপরে একদিন ট্রান্সলেশন করলে, একদিন এসে লিখলে, ঠিক আছে? তো এরকমভাবে একদিন প্রতিবেদন করলে, এইভাবে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? আর যারা অপশনাল নিচ্ছ, তারা অপশনালে 2-3 ঘন্টা এখন থেকে টার্গেট তুমি লাগাও, প্রতিদিন 1-2 করে কোশ্চেন রেডি করতে থাকো। অপশনালে তুমি যদি ভালো করে, সব অপশনালের কথাই বলছি, ভালো করে ঘেটে ঘুটে দেখবে 80 to 90 কোশ্চেন পিআইকিউ অ্যানালাইসিস করে দেখবে 80 to 90 কোশ্চেন তোমার হচ্ছে। তার মানে তুমি যদি প্রত্যেক অল্টারনেটিভ ডেতে একটা করে কোশ্চেন করো, দেখো 180 দিনে তোমার 90খানা কোশ্চেন কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো সুতরাং তুমি অপশনালে চেষ্টা করে প্রত্যেক অল্টারনেটিভ ডেতে সোমবার, বুধবার, শুক্রবার, এই 3টে দিন তোমার রইলো 3টে করে কোশ্চেন উইকলি করলে। এবার তুমি এখানে দেখো 3টে করে কোশ্চেন মোটামুটি 30 সপ্তাহ যদি তুমি দিয়ে দাও, তাহলে তোমার 90খানা কোশ্চেন কিন্তু তোমার রেডি হয়ে যাবে। তো সুতরাং তোমার প্রিলিমিনারির আগে কিন্তু তোমার এখানে অপশনাল রেডি হয়ে গেল। ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যেন স্টেটমেন্ট বেস কোশ্চেনগুলো বেশি করে আসে রিজনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? যেগুলো সহজ না, হ্যাঁ, তারপরে পাজেলগুলো আসে, ঠিক আছে? তারপরে তোমার সেলক্সগুলো আসে, এইগুলো তোমার কিন্তু আসে। সেই টপিকগুলো ভালো করে দেখে নাও কোন কোন টপিক থেকে এসছে, এবং ম্যাথ অ্যান্ড রিজনিংটাও তুমি আস্তে আস্তে কিন্তু এখন থেকেই ছোট্ট করে হলে প্র্যাকটিস করো। আর সেকেন্ড স্লট এটা গেল। থার্ড স্লট দিনে কি করবে? মক টেস্ট দেবে। মক টেস্ট যত খুশি দাও, কেননা মক টেস্ট না দিলে তুমি তোমার উইকনেসটাকে ফাইন্ড করতে পারবে না। মক টেস্ট দেওয়ার পর অবশ্যই অ্যানালাইসিস করবে, এবং তোমার উইকনেস যেগুলো রয়েছে সেটাকে তুমি ফাইন্ড করার চেষ্টা করবে। ধরো তুমি একটা মক দিলে আইভিসির ওপর, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ওপর তুমি মক টেস্ট দিচ্ছ, ঠিক আছে? যে কোনো সোর্স থেকে, বই থেকে, নেট থেকে হোক, যে কোনো সোর্স থেকে দিলে, ঠিক আছে? 50টা কোশ্চেন তুমি প্রিপারেশন নেওয়ার পর তুমি দিলে। এবার দেখা গেল এই 50-এর মধ্যে তুমি 35টা কোশ্চেন পারলে, 15খানা কোশ্চেন পারছো না। এই 15খানা কোশ্চেন কোন জোন থেকে পারছো না, সেটাকে তুমি একটা জায়গায় তুমি লিখে নাও, বা তুমি একটা শর্ট আউট করো, এবং সেটাকে আবার রিভিশন করার চেষ্টা করো, আবার দিয়ে তুমি পরীক্ষাটা দাও। এরকম করে তোমাকে কী করতে হবে? মক টেস্টগুলো দিতে হবে, উইকনেস ফাইন্ড করতে হবে। আর নেক্সট দিন কি পড়বে? ধরো আজকে তুমি সোমবার থেকে শুরু করছো, ঠিক আছে? তুমি একদম দিনের শেষে, আজকে দিনে ধরো রাতের দিকে 10টার দিকে তুমি শেষ করছো, নেক্সট যে টপিক তুমি কি পড়বে সেটা অবশ্যই করে কিন্তু মেনশন করে নেবে, খাতা লিখে হোক, বা যেখানে দাগিয়ে হোক, বা তোমার স্টিকি নোটে হোক, যেখানে হোক তুমি লিখে রাখবে, ঠিক আছে? এবার দেখো এইটা যদি তুমি করতে পারো, একদম লাস্ট যে 200 দিন আমাদের হাতে রয়েছে, এই 200 দিন যদি তুমি এইভাবে মেরে যাও, তাহলে তোমার এখানে দেখবে এই যে তোমার 140 করে মার্কস যে পাওয়ার যে একটা আমি টার্গেট দিলাম, এখানে কিন্তু তুমি কিন্তু আস্তে আস্তে তুমি এটাকে আস্তে আস্তে কিন্তু করতে পারবে। এবার সাথে তুমি মেন্সের মকও দাও, ঠিক আছে? মেন্সের মক তুমি দেবে, প্রিলিমিনারি মক দেবে, পড়াশোনা করবে, রিভিশন করবে, এবং টপিক ধরে ধরে তুমি পড়াশোনা করবে, অপশনালটা রেডি করবে আস্তে আস্তে, যেটা তোমার হাতে রয়েছে। পার্সোনালিটি পিটিটা বাদ দিয়ে মোটামুটি 1600 নাম্বার তোমার হাতে রয়েছে। এই 1600 নাম্বারটাকে তুমি ভালো করে এই 200 দিনে ইউটিলাইজ করো। এবার দেখো আমাদের ভিশনের তরফ থেকে একটা মক টেস্ট সিরিজ আমরা শুরু করেছিলাম, সেখানে দেখো আমরা এরকমভাবে মক টেস্ট সিরিজ 200 দিনের মক টেস্ট সিরিজ অলরেডি আমরা শুরু করেছিলাম 2025-এর মে মাস থেকে, ঠিক আছে? এবার এখানে আমি কি করেছি দেখো, এখানে মে মাস থেকে আমাদের শুরু হয়েছিল 19/5/2025 থেকে। ডে 1 ডে 2 করে আমার এখানে পুরো রুটিনটা দেওয়া আছে। এবার তুমি দেখা যাবে আজকে জানুয়ারি মাসে 19 তারিখ রয়েছে, তো জানুয়ারি মাসে 19 তারিখ তুমি এটাকে মে মাসের জায়গায় জানুয়ারি মাসে 19 তারিখ করে দাও, ঠিক আছে? 19/1/2025 করে দাও। এরকমভাবে তুমি কি করবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি পুরো যে পিডিএফটা, শিডিউল পিডিএফটা দিয়ে রেখেছি, তুমি ওটাকে নাও, নেওয়ার পর বাড়িতে প্রিন্ট আউট করো, দিয়ে এই যে ডেটগুলো রয়েছে ডেটগুলো জাস্ট স্টিক আউট করে তুমি এখানে ডেটগুলো 19/1, 20/1, এরকম করে 20/1/2026, ঠিক আছে? 21/1, যেরকমভাবে আমার রয়েছে। যেমন প্রথম দিন তুমি যেরকম করবে, এবং যারা করতে পারবে তারা কিন্তু করবে, কেননা এই শিডিউলটা নিয়ে তুমি বাড়িতে বসে থাকবে না। এবার তোমার যদি মনে হয় যে তুমি আমাদের মক প্ল্যানে যুক্ত হবে, সেটা তুমি যুক্ত হতে পারো, তুমি নাও যুক্ত হতে পারো, তুমি বাড়িতে সেলফ স্টাডি করো, কিন্তু এই প্ল্যানটা নামিয়ে নাও। আমি ভিডিও ডেসক্রিপশনে তোমার প্ল্যানটা দিয়ে দিয়েছি, প্ল্যানটা তুমি কি করবে, নামিয়ে নাও, নামিয়ে নিয়ে প্রিন্ট আউট করো, পুরো 200 দিনটা প্রিন্ট আউট করে নাও। তাহলে তোমার কাছে কি হবে, একটা পুরো 200 দিনের একটা স্টাডি প্ল্যান রয়ে গেল, মানে কি পড়বে পরের দিন। যেমন ডে 1-এ আমার রয়েছে, দেখো প্রথম স্টেজে আমি যে তোমাদের এখানে দিয়েছি না, এই যে সেলফ স্টাডি ক্ষেত্রে 3-4 ঘন্টা, দেখো এখানে তুমি প্রথম দিনে কি পড়বে, সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি,
প্রি হিস্ট্রিক কালচার এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং বৈদিক এজ, এই 4টে টপিক প্রথম দিন তুমি পড়বে। কোথায় পড়বে? প্রথম দিন যে এই যে আমাদের সেলফ স্টাডি রয়েছে এখানে সেলফ স্টাডি করবে, এবং তার উপর যারা ধরো মক জয়েন করবে তার উপরে তুমি পরীক্ষা যদি দিতে মনে হয় তাহলে তুমি এই যে রাত্রেবেলায় মক টেস্টটা তুমি দিতে পারবে। এবার তোমরা যারা মক টেস্ট জয়েন করবে না, সবাই তো আর মক টেস্ট জয়েন করে না, এবার তোমরা যারা মক টেস্ট জয়েন করো তোমরা কি করবে, জাস্ট তোমরা এই 4টে টপিকের উপর তোমার বই থেকে যে কোনো এমসিকিউ বই থেকে তুমি এই যে সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, প্রি হিস্ট্রি কালচার, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং বৈদিক কালচার, এই 4টে টপিকের উপর কি করবে তুমি পরীক্ষা রাতের বেলা রাতের দিকে একদম থার্ড স্লটে যে আমাদের এই যে মক টেস্ট রয়েছে এখানে তুমি মক টেস্টটা দাও, ঠিক আছে। এবার ডে 2 তে আমি বলে মেনশন করেছিলাম ডে 2 তে কি পড়বে, নেক্সট ডে টপিক দেখো, নেক্সট ডে টপিক আমার ডে 2 তে দেওয়া, ডে 2 তে আমার কি টপিক আছে, জৈনিজম, বুদ্ধিজম, মহাজানপদ এবং ফরেন ইনভিশন, এর ওপর তোমাদের 4টে টপিক রয়েছে। 4টে টপিকের উপর আবার তুমি কি করবে আবার তুমি রাত্রেবেলা পরীক্ষা দেবে। এবার ডে 3 তে চলে আসো, ডে 3 তে কি আছে, মরিয়ান এম্পায়ার, পোস্ট মৌর্য, গুপ্ত, পোস্ট গুপ্ত, সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে। এবার তোমার এইভাবে রয়ে গেল, তুমি আবার পরীক্ষা দিলে। এবার 3 নম্বর দিন, 4 নম্বর দিনটা দেখো আমি খুব ইন্টারেস্টিংলি কি রেখেছি, এটা আমাদের সেলফ স্টাডি ডে রেখেছি। এবার তুমি কি করবে, এই 4 নম্বর দিনে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে এবার হচ্ছে প্রিলিমিনারি ফুল মক টেস্ট ধরতে হবে একটা করে, ঠিক আছে, কারণ প্রিলিমিনারি মক টেস্ট 200 নম্বরে দিতে হবে। এবার প্রিলির কাট আপ তুমি মোটামুটি 140-এ 130 থেকে 40 তোমাকে টার্গেট এখন থেকে করতে হবে। এবার তুমি মকেতে চেষ্টা করবে 140+ নাম্বার নিয়ে আসা। এবার দেখা গেল প্রথম দিনে যখন তুমি মক টেস্টটা দিলে, দেওয়ার পর তোমার মার্কস হলো 110 বা 90 থেকে 110, ঠিক আছে, তাহলে ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই, কেন তোমার এখানে কি হয়েছে, তুমি এবার খাতা পেন নিয়ে মক অ্যানালাইসিস করতে বসো যে 110 নাম্বার আমি পেলাম মকে, কিন্তু 90 নাম্বার যে জায়গা থেকে পাচ্ছি না সেই জায়গাটা তুমি এবার বিশ্লেষণ করো, অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করার পর তুমি কি করবে, যখন তুমি দেখবে যে তোমার এই জায়গায় পয়েন্ট আউট করে দেখবে যে আমার ইন্ডিয়ান হিস্ট্রিতে এই বুক অ্যান্ড অথারটা আমি পারিনি, স্লোগানটা পারিনি, এরকম ধরনের কোশ্চেন আমি বলছি। কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা যাবে আমি ইম্পর্টেন্ট যে তোমাদের সামিট রয়েছে, সামিট অ্যান্ড কনফারেন্স, ওই জায়গার কোশ্চেন তুমি পারছো না। ম্যাথ অ্যান্ড রিজনিং এ অ্যাভারেজ একটা কোশ্চেন তুমি পারলে না, রিজনিং এর ক্ষেত্রে দেখা গেল তুমি পাজলে একটা কোশ্চেন পারলে না। এইগুলো তুমি কি করবে, একটা খাতার মধ্যে মক টেস্ট 1 বলে লিখবে, এবং খাতার মধ্যে কি করবে সেটাকে তুমি লিখতে থাকবে যে আমার এই যে মক টেস্ট 1 এর উইকনেস বলে কোন কোন জায়গায় টপিকগুলো এবার তুমি একটা করে চ্যাপ্টার ধরে প্রথমে ইংলিশ দিয়ে শুরু করলে, ইংলিশে গ্রামারে দেখা যাবে তুমি প্রিপোজিশন থেকে অনেক কোশ্চেন আমাদের মকেও দেওয়া আছে, তো সেখানে দেখা গেল তুমি প্রিপোজিশনগুলো পারছো না, ফিলারগুলো পারছো না, সিনোনিম অ্যান্টোনিমগুলো পারছো না, ভোকাব সিস্টেম তুমি পারছো না। যে জায়গাটা পারছো না সেই জায়গাটার উপর এমফাসিস করবে, যে জায়গাটা পারছো সেটার উপর করবে না। তাহলে এইভাবে কি করবে, প্রথমে সেলফ স্টাডি করবে। এবার এই মক টেস্টটা তুমি আমাদের কোর্স থেকেও দিতে পারো। এই মক টেস্টে তুমি বাজারে প্রচুর এখন তোমাদের মক টেস্টে ফুল মক টেস্টের বই কিন্তু বেরিয়ে গেছে, তো সেগুলো তুমি একটা যে কোনো তুমি নিলে, সেখান থেকে নিয়ে তুমি কি করলে, এবার তুমি তোমার মক টেস্টটা দেওয়া শুরু করলে। এবার একটা ডিফারেন্স হচ্ছে এই বাজারের বইয়ের থেকে আমাদের যেটা হয়, বাজারের বইগুলো কোনো সিলেবাস কিন্তু মেনশন করা নেই, ঠিক আছে, কিন্তু আমাদের যে মক টেস্টগুলো আছে, যা ভিশনে যে আমরা মক টেস্ট নিচ্ছি, এখানে কিন্তু তোমার এখানে দেখো অ্যাপের মধ্যে টপিক মেনশন করে দেওয়া আছে, মানে এই যে মক টেস্টটা হবে সেটা কিন্তু একটা সাডেন টপিকের উপর দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমার কি হয়, সিলেবাসটা ছোট হলে তোমার রিভিশন করতে সুবিধা হবে, কিন্তু বাজার চলতি তুমি বইগুলো যখন দেবে ওটা মিক্স আপ কোশ্চেন থাকে, মানে দেখা যাবে 1947 থেকে একটা কোশ্চেন দেওয়া আছে, আবার আইবিসি থেকে একটা কোশ্চেন দেওয়া আছে, কিন্তু আমার এখানে যেখানে আছে প্রথমে ছোট ছোট টপিকদের উপর কোশ্চেন দেওয়া আছে, মানে সিলেবাসটাকে ছোট করে দেওয়া আছে এই কারণে যে তোমার রিভিশন করতে সুবিধা হয় তার জন্য। এবার সবাই তো আর মক টেস্ট জয়েন করে না, তো সবাই তো আর কোর্সেস নেয় না, সবাই তো ইনস্টিটিউটে পড়ে না, সবাই তো বই, অনেকজন তো বইও ফলো করে, তো সুতরাং যারা যারা তোমরা বই ফলো করছো তারা কি করবে, তারা বই থেকেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, এবং বইতে পরীক্ষা দেওয়ার পর ডেফিনেট করে তোমরা চেষ্টা করবে 140 মার্কস আসছে কিনা সেটা দেখে নেওয়ার। আর যদি মনে হয় যে না তোমরা এই যে মক টেস্টগুলো তোমাদের ফ্রি টেস্ট তোমরা দেবে, আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপে চলে যাবে, ওখানে গিয়ে WBC সেকশন চলে যাবে, সেখানে গিয়ে দেখবে আমরা WBCর জন্য 10টা ফ্রি মক দিয়েছি, ঠিক আছে, আমি অ্যাপের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ডাউনলোড করে ওই 10টা ফ্রি মকও তোমরা দিতে পারো, ওগুলো কিন্তু সাডেন একটা টপিকের উপর দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে তুমি চললো। এবার ডে 4 চলে আসো তুমি, ডে 4-এ কি আছে, আর্লি মিডিয়েভাল হিস্ট্রি পড়লে, আরব এবং তুর্কিজ যে ইনভিশন সেটা পড়লে, দিল্লি সালতানাত পড়লে, এই 4টে টপিকের ওপর পড়ে নিয়ে তুমি আবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করলে, মক দিলে। ডে 5 চলে আসলে বিজয়নগর এম্পায়ার, ঠিক আছে, রাইজ অফ রিজনাল কিংডমস, ভক্তি এবং সুফি। ডে 6-এ চলে আসলে মুঘল এম্পায়ার রয়েছে, মুঘলের ওপর পুরোটাই, মুঘল এবং মারাঠা, কারণ অনেক বড় চ্যাপ্টার, এটা একদিনে তুমি ধরলে। ডে 7-এ তুমি এবার তারপর কি এনশিয়েন্ট না মিডিয়েভাল আমাদের কমপ্লিট হয়ে গেল,
তারপর ডে 7-এ তুমি চলে আসো এখানে মডার্ন হিস্ট্রিতে। মডার্ন হিস্ট্রি যখন চলে আসবে, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান থেকে শুরু করবে, ট্রাইবাল যে প্রেজেন্ট মুভমেন্টগুলো হয়েছিল, সোশিয়াল রিলিজিয়াস মুভমেন্টগুলো হয়েছিল সেগুলো, ইকোনমিক যে পলিটিক্যাল স্ট্রাকচার ছিল ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেশনে সেগুলো তুমি পড়লে, ঠিক আছে। ডে 8-এ কি থাকবে, প্রেস অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট, রিভোল্ট অফ 1857, তারপরে আইএনসি যে তোমাদের রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে, আইএনএম এর 1905 থেকে 1915, 1916 থেকে 25, মানে এখানে তোমাকে 1905 থেকে 1949 পর্যন্ত কিন্তু পড়তে হবে। তো সুতরাং বা 47 পর্যন্ত তোমাকে পড়তে হবে। তো এইটা তুমি কি করবে, ক্রোনোলজিক্যাল ইভেন্টে 9, 10, 11। এবার আমি তোমাকে ভিডিওটা বিশাল বড় করছি না, কারণ আমি টোটাল পিডিএফটা এই যে এখানে দেখ ডে 19, 20, দেখো এখানে 24, এখানে 30 নম্বর ডে পর্যন্ত কিন্তু রয়েছে আমাদের পুরো জিএসটার। আমি কি করেছি 200 দিন পর্যন্ত এখানে টপ মানে আমার এরকম ডে দেওয়া আছে, ডে জেনারেল স্টাডিজ 1, 2, 3 এবং এখানে টপিকগুলো মেনশন করে দেওয়া আছে। এবার তুমি এই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের এই পিডিএফটা ডাউনলোড করে নাও। এবার পিডিএফ যদি এখান থেকে ডাউনলোড করতে না পারো, তোমরা আমাকে কি করবে, এই নাম্বারে মক টেস্টের জন্য বা এই পিডিএফটার জন্য তোমরা কি করবে, তোমরা মক টেস্টের শিডিউল পিডিএফটা আমাকে একটু পাঠাও। তার জন্য তোমরা কি করবে, এই যে 9333111815 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে বলো দাদা 200 দিনের পিডিএফটা একটু পাঠাও, আমি প্রিন্ট আউট করে পড়াশোনা করবো। ব্যাস, তুমি আমার কাছে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে ওটা প্রোভাইড করে দেবো, তুমি দেখে নেবে, ঠিক আছে। তো এইভাবে তুমি যদি আমাদের প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু দেরি আছে অনেকটা, তো এইভাবে তুমি যদি মেন্সটাকেও টার্গেট করে ছোট্ট ছোট্ট করে টার্গেট নিয়ে আস্তে আস্তে তুমি যদি নিজের অপশনালগুলোকে, যারা অপশনাল গ্রুপ এ বির জন্য নিচে অপশনালগুলোকে একটা একটা করে উইকলি 2-3টে করে কোশ্চেন রেডি করো। কম্পালসারি বাংলা ইংলিশের ক্ষেত্রে একদিন লেটার রাইটিং করো, একদিন ড্রাফটিং রিপোর্ট করো, একদিন প্রেসি করো, একদিন কম্পোজিশন করো, ঠিক আছে, একদিন ট্রান্সলেশন করো। এরকম করে তুমি একদিন তুমি মোটামুটি তোমার ধরে নাও যেরকম বোধ পরীক্ষণ আছে সেটা করো। এইভাবে যদি তুমি করতে পারো, ঠিক আছে, এইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমার সিলেবাসটাকে কি হবে, নিজের গ্রিপে তুমি আনতে পারবে। মনে রাখবে যখন তোমার মেইনস রেডি হয়ে যাবে তখন তোমার প্রিলিমিনারি এমনি কিন্তু পাস হয়ে যাবে। কারণ মেইনসের জন্য তুমি যেটা পড়ছো জিএস এর 4টে পেপারে, এখানে প্রিলিমিনারিতে সব কটাই কিন্তু আছে। শুধুমাত্র নেই যেটা, সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ইংলিশটা নেই। এবার অবজেক্টিভ ইংলিশটা তোমাকে তো পড়তেই হবে, কারণ অবজেক্টিভ ইংলিশটার তুমি যদি ফরমেশন না পারো, অবজেক্টিভ ইংলিশের কাজও আমাদের মেন্সে রয়েছে, ট্রান্সলেশন গঠনের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। তো ইংলিশ গ্রামার যদি না পারো তাহলে তুমি ট্রান্সলেশনও লিখতে পারবে না, তুমি গ্রামাটিক্যাল এরার চলে আসবে। তো সুতরাং প্রত্যেকটা সিলেবাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত একটার সঙ্গে একটা। এবং তুমি এই যে 200 দিন তোমার হাতে রয়েছে, কোনোভাবে নষ্ট করো না এই 200 দিন। তুমি এই 200 দিনটাকে ভালো করে ইউটিলাইজ করো এবং টার্গেট রাখো। এখন থেকে টার্গেট সেট করো যে মেন্সে আমার 550 রইল, কম্পালসারি বাংলা ইংলিশে আমার 120 করে রইল, অপশনালে আমার 130 করে 260 আমার টার্গেট রইল। এগুলো তোমার হাতে রয়েছে। তো এগুলোর টার্গেট কিন্তু তোমাকে এখন থেকে ছোট ছোট করে করতে হবে, কেননা এই টাইমটা পেরিয়ে যাওয়ার পর যখন প্রিলিমিনারি চলে আসবে, ভোট সব কিন্তু পেরিয়ে যাবে। হ্যাঁ, প্রিলিমিনারি হয়ে যাবে। প্রিলিমিনারি হওয়ার পর যখন 7-8 মাস টাইম থাকবে তোমার কাছে, তখন কিন্তু এই যে বিস্তর সিলেবাস, তখন অপশনাল রেডি করতে হবে, কম্পালসারি বাংলা ইংলিশ করতে হবে, তখন মেন্সের জন্য প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দেওয়ার আগে তোমার রিভিশন করতে হবে। এবার তুমি যদি এই জিনিসগুলো তোমার আগে থেকেই রেডি হয়ে থাকে, মক টেস্টের জন্য তোমার আগে থেকে রিভিশন করে সমস্ত মোটামুটি নোটস রেডি হয়ে থাকে, অপশনাল নোটস রেডি হয়ে থাকে, তখন তুমি কি করবে, জাস্ট তোমার 7-8 মাস যখন থাকবে শুধুমাত্র রিভিশন চলবে আর মক টেস্ট চলবে। অপশনালের ক্ষেত্রে তোমার ওখানে দেখা যাবে কোনো কোর্স তুমি স্যারের কাছে নিয়ে নিলে এবং স্যারের আন্ডারে তুমি খাতা লিখে পাঠালে। কম্পালসারি বাংলা ইংলিশের ক্ষেত্রে খাতার চেকিংয়ে ব্যাচে ভর্তি হয়ে গেলে কোথাও, সেটা তুমি লিখে পাঠালে, সেই 8 মাসে তখন কিন্তু ওটা হবে। কিন্তু এখন যে 6 মাসটা রয়েছে, এখন কিন্তু তুমি প্রি প্লাস মেন্স ইন্টিগ্রেটেড ওয়েতে কিন্তু প্রিপারেশন যদি নাও, হোপফুলি তোমার কিন্তু অনেক বেশি তুমি কিন্তু একটা ভালো জায়গায় থাকবে রাদার অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে। আর আমি আবার বলে দিয়েছি, ডাব্লিউবিসিএস সিলেবাস হচ্ছে মাদার অফ অল সিলেবাস। তুমি এটা যদি ভালো করে নামিয়ে নিতে পারো, তোমার আপকামিং ছোট বড় যত পরীক্ষা আসুক না কেন, সব পরীক্ষা তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। যারা দেখবে ডাব্লিউবিসিএস এর গ্রুপ এ বি সি ডি সার্ভিসে আছে, তারা দেখবে ক্লার্কশিপ পেয়েছে, তারা মিসলেনিয়াস পেয়েছে, তারা সিজিএল পেয়েছে। কেন পেয়েছে? তারা একটা সিলেবাসকে ভালো করে কভার করেছে। তারা কিন্তু বারবার ওই সিজিএল এর জন্য একবার পড়েছে, বা একবার আইডিওর জন্য পড়েছে, একবার এমভিআই এর জন্য পড়েছে, এরকম কিন্তু পড়েনি। তারা দেখা যাবে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটা পড়েছে, সেটা মেন্সের জন্য পড়েছে, প্লাস ওয়ান ডে এক্সামের জন্য পড়েছে। তারা এমনভাবেই পড়েছে। তো সুতরাং তোমার প্রিপারেশনটা কিন্তু এরকমভাবেই হওয়া উচিত, যেখানে তুমি একটা
অ্যাজ এ হোল প্রিপারেশন নিচ্ছ, রাদার দ্যান তুমি ক্যাটাগরাইজ করে নিচ্ছ যে পিলির জন্য এইটুকু পড়লাম। বাজারে যে বইগুলো হয় না, যে বইগুলো তোমার একটা সিঙ্গেল বইতে তোমার একটা 600 পাতার বইতে পুরো একটা জিস্ট আকারে দেওয়া রয়েছে, ওই বইগুলো ধরে সারাদিন পড়ে যাচ্ছ। বাংলা মেটেরিয়াল পড়ে যাচ্ছ, বাংলা বই অনেকগুলো প্রচলিত বই আছে, তো সেগুলো পড়ে যাচ্ছ, ওগুলো কিন্তু রাইট স্ট্র্যাটেজি হচ্ছে না। তোমায় কিন্তু এখন থেকে মেন্সের জন্য পড়তে হবে। আর মেন্সের জন্য WBCS মেন্স এবং প্রির জন্য কি বুক লিস্ট হওয়া উচিত, আমি পরের দিন নেক্সট দিন তোমাদের নেক্সট ভিডিওয় আমি তোমাদের জন্য বুক লিস্ট ভিডিও নিয়ে আসছি। তো সেগুলো তোমরা একটু ম্যাচিং করে নেবে, যে যে বইগুলো তোমাদের কাছে থাকবে না সেগুলো তোমরা একটুখানি বাজার থেকে কালেক্ট করে নিয়ে আবার পড়াশোনা শুরু করে দেবে। হোপফুলি তোমাদের কিন্তু যে জার্নিটা সেটা অনেকটা স্মুথ হবে। আর টোটাল ব্যাপারটা যদি কোনো কোশ্চেন থাকে, এই যে ভিডিওটা করলাম এতক্ষণ ধরে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। টিল দেন, থ্যাংক ইউ।